দেখছিলাম আহমেদ রাকিবের ম্যাচ রিপোর্ট। আমরা একটু ডিটেলস আলোচনায় যেতে চাই আমাদের অতিথি খালেদ মাহমুদ সুজনের সাথে। আমরা একটু শুরুতে দেখতে চাই ঠিক কেমন ব্যাটিং ছিল পাকিস্তানের এই ম্যাচে এবং সবটুকু স্পটলাইট ছিল আসলে মূলত যার উপর আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ফখর জামান। আমরা একটু দেখছি ফখর জামানের ব্যাটিং, অসাধারণ একটা ইনিংস। 114 রান, 106 বলে 12টি চার, 3টি ছক্কা, সমস্ত দিকে খেলেছেন উইকেটের। তবে তার ফেভারিট জোন স্ট্রেট সাইড আমরা দেখতে পাচ্ছি। ফখর জামানের আমরা দেখলাম যে প্রথম ম্যাচে 50-র কাছাকাছি, তার পরের ম্যাচে 50 সেমিতে এবং এই ম্যাচে সেঞ্চুরি। পুরো পাকিস্তান দলের মতো তার পারফরমেন্স আস্তে আস্তে উপরের দিকে উঠেছে এই টুর্নামেন্টে। মানে একটা এই লেভেল ক্রিকেট ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু খুব আনকোর একটা নাম ফখর জামান, কেউ চিনে না। মানে ইন্ডিয়ার সাথে ফার্স্ট ম্যাচেও খেলেনি, টুর্নামেন্টের শুরুর ম্যাচটা খেলেনি, সেকেন্ড ম্যাচে তার ডেবিউ হয়। তারপর থেকে কিন্তু এই ছেলেটা প্রতিদিনই আলো ছড়াচ্ছে সত্যি কথা। এবং অপোনেন্ট টিমকে আজকেও যখন আউট কনফিডেন্ট হলো নো বলে, তারপর জীবন ফিরে পাওয়ার পর আমার মনে হয় যেভাবে ব্যাটিং করলো এবং সবচেয়ে বেশি যখন আজহার আলী রান আউট হলো তারপর যে এরকম ভাবে ব্যাটিং করলো, একদম দায়িত্ব মানে কি কমান্ড করে, তো মানে ডোমিনেট করছে ব্যাটিং টোটালি। এবং আমি মনে করি যে দারুণ না আন্ডার প্রেসার এরকম একটা স্টেজ যে কোনো ইয়াংস্টারের জন্য। এবং ভারত পাকিস্তানের ফাইনালের মঞ্চ সেই প্রেসার মধ্যে ওকে স্পর্শ করে না একদম। মানে চাপ তো থাকবেই, চাপ ছিল হয়তো। এবং আজকে যখন খেলার মাঝে যখন একটা ইন্টারভিউ করা হলো তখন বলছিল কালকে সে খেলতে পারবে কিনা আজকে, সেটাও শিওর ছিল না। ফিজিও সারা রাত তার সাথে থেকেছে এবং তাকে ইন্সপায়ার করছে না তোমার খেলতে পারবে, কোনো অসুবিধা নেই। বাট আই থিঙ্ক যে পাকিস্তানি যে একটা ট্রেন্ড বা আমরা সবসময় অনেক ছোটবেলা থেকে দেখছি যে পাকিস্তানের এরকম প্লেয়াররা আসে, যেমন সাইদ আনোয়ারকে বলেন, এরকম অনেক যারা টপার আসে যারা এসে কিন্তু মানে চমকে দেয় সত্যি কথা সারা বিশ্বকে। এবং চমকে দেয় একটা ইনিংস আমি মনে করি। এবং পুরো এই টুর্নামেন্ট হয়তো বা হাসান আলী বেস্ট প্লেয়ার হয়েছে টুর্নামেন্টের, হয়তো বা ও আরেকটা ম্যাচ বেশি খেলে, ওরও চান্স ছিল যে বেস্ট প্লেয়ার। কারণ পাকিস্তানকে আমার মনে হয় যে দুইটা ছেলেই টেনে তুলেছে, একজন ব্যাটিং একজন বোলিং, কিন্তু ভালো টেনে তুলেছে। আমরা একটু আরেকজনের কথা বলতে হবে আজকে, আজহার আলী চামৎকার একটা ইনিংস খেলেছেন। আমরা একটু তার ব্যাটিংটিও দেখতে চাই। ওপেনিং এ যে 128 রানের জুটি, সেখানে আজহার আলীর অবদান 59 রান, 71 বলে 4 ছিল 6টি এবং 1টি ছক্কা। ঠিক প্রয়োজনের সময় জ্বলে উঠেছেন এবং অসাধারণ একটা ক্যামিও ইনিংস বলতে হয়। 37 বলে 57, হাফিজের একেবারে স্বভাব বিরুদ্ধ। তার ক্যারিয়ারের স্ট্রাইক রেট 70-75, আজকে তার স্ট্রাইক রেট কিন্তু 150। আসলে মানে এই টুর্নামেন্ট না বেশ কয়েক বছর ধরে হাফিজ একটু পারফরমেন্স দিক থেকে একটু পিছিয়ে। আমার মনে হয় যেরকম অভিজ্ঞ এবং অনেক দারুণ একজন খেলোয়াড়, সত্যি কথা টেকনিক্যালি আমরা সবাই বলি যে ভেরি গুড প্লেয়ার। এবং আজকে যে রোলটা সে প্লে করলো পাকিস্তান দলের জন্য সেটা অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে তার ওই ইনিংসটা এবং এটা ইমার ওয়াসিমের সাথে যে পার্টনারশিপটা 45-71 দারুণ, পাকিস্তানকে 338 অবশ্যই একটা বড় রান। মানে আপনি যখনই চেজ করবেন তখন ইটস ভেরি ডিফিকাল্ট। মানে আমি একটা জিনিসে খুব অবাক যে ইন্ডিয়া কেন টসে জিতে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে দেবে, তার মানে ইন্ডিয়া ইজ আন্ডার প্রেসার। সত্যি কথা বলতে প্রেসার না থাকলে আসলে চেজ করতে তো সবসময় সাবলীল হতো। বাট তারপর আমি মনে করি যে ওভারে উইকেটে অনেক রেস্ট পেয়েছে, খেলা হয়নি অনেকদিন, ইটস আ ফ্ল্যাট ডেক, যদিও বল তো ইংলিশ কন্ডিশনে একটু সুইং করবে, বাট আপনি যখনই এত বড় রান চেজ করতে যাবেন ইউ উইল বি আন্ডার প্রেসার। এবং আমি বলছি হাফিজের কথা হচ্ছিল যে হি ওয়াজ মানে একদম মানে সময় উপযোগী একটা ইনিংস, যেটা বলবো যে টিমের প্রয়োজনে একজন অভিজ্ঞ কান্ডারি, দারুণ একটা পারফরমেন্স। আমি মনে করি পাকিস্তানকে জিততে কিন্তু এই ইনিংসটা খুব ইম্পর্টেন্ট, খুবই দরকার ছিল। আসলে আমরা একটু যে পার্টনারশিপটার কথা বলছিলাম, আজকের ম্যাচের সেরা পার্টনারশিপ এবং এটি একটি রেকর্ড ভারতের বিপক্ষে আসলে পাকিস্তানের ওপেনিং এ আইসিসি টুর্নামেন্টে 128 রান, যেখানে আজহার আলী করেছেন 59 রান 71 বলে এবং ফখর জামান করেছেন 56 রান 68 বলে। এই জুটির পরই আসলে মূলত ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় পুরোপুরি পাকিস্তানের কাছে। আমরা একটু এবারে নজর দিতে চাই পরের কার্ডগুলোতে। পাকিস্তানের ব্যাটসম্যানরা তাদের কাজ করার পরে কিন্তু মূলত আসলে বোলাররা শুরু থেকেই যে এতটা ভালো করবেন সেটি নিশ্চয়ই আসলে ভারতের জন্য খুব সারপ্রাইজিং ছিল। আমরা একটু দেখতে চাই ভারতের উইকেটগুলো। এটি ছিল প্রথম স্ট্রাইক মোহাম্মদ আমিরের এবং ম্যাচের মাত্র দ্বিতীয় বল, সেটা রোহিত শর্মার মতো ইনফর্ম একজন ব্যাটসম্যান। আমিরের বলটি আসলে বুঝতেই পারেননি সুজন ভাই। এক্স্যাক্টলি হিজ ক্লাস। আমি মনে করি যে ওয়ার্ল্ড ক্রিকেট ডেফিনেটলি ছেলেটাকে অনেক মিস করেছে, বাট হিজ ক্লাস। মানে আর যেটা কথা হচ্ছিল এই ফাইনালের আগেও, এই ফাইনাল আগে মানে এর আগে কিন্তু বিরাটের একটা ক্যাচ ছেড়ে দেওয়া তারপর বলে আউট। আমি বলছিলাম যে এই ছেলেটা মানে যেটা বড় ছিল পাকিস্তান ইন্ডিয়া খেলার আগে যে ইন্ডিয়ার ব্যাটিং এবং পাকিস্তানের বোলিং এই দুই জায়গার জন্য স্ট্রেংথ। পাকিস্তানের ব্যাটিং তো আজকে দারুণ করেছে এবং বোলিংটা আমি মানে সবাই জানি যে আমরা স্ট্রং বোলিং অ্যাটাক। রাইট, বাট আমির কিন্তু ততটা ফর্মে ছিলেন না তিনি। আজকে কিন্তু যে মানে টুর্নামেন্টের বেস্ট বোলিংটা তিনি আজকেই করেছেন। আমি আসলে ইন্ডিয়া পাকিস্তান একটা খেলাটা একটু একটা মানে আমার মনে হয় চার্জড পাকিস্তান রিয়েলি চার্জ। দে ওয়ান্ট টু সি দ্য ওয়ার্ল্ড, যে তারা আসলে অনেক বছর তাদের ওখানে খেলা নাই, এমন দেশে খেলা হচ্ছে না, তারপরে যে তারা ক্রিকেট খেললে আপনি যদি তাদের ফিল্ডিং দেখেন আজকে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, অসাধারণ বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ এক্সেলেন্ট। সবকিছু মিলে ডিসিপ্লিন ছিল, যেটা কিন্তু ভারত বরং বলা যায় যে ইনডিসিপ্লিন।
13টা ওয়াইড দিয়েছে, 3টি নো বল দিয়েছে। সেটাই বলতে চাইছিলাম, এক্সট্রা রান 25, 50 ওভার যদিও পাকিস্তান 30 ওভার বল করে মাত্র 4-5 মনে হয় এক্সট্রা দিয়েছে। মানে ইট সিমস যে পাকিস্তান কত ডিসিপ্লিন ছিল তাদের বোলিং এ এবং ফিল্ডিং এ। আসলে ফিল্ডিং এ ওয়াজ এমিকুলাস, আমি মনে করব দারুণ ফিল্ডিং। এরকম ম্যাচে ধোনির উপর অনেক আশা থাকে, তিনিও কিন্তু আজকে যে প্রেসার 338 ইজ আ প্রেসার, মানে আপনি যখনই তোরান চেস করতে যাবেন, দেখেন আপনি কাদের যাদব কিন্তু দারুণ ব্যাটসম্যান, বাট এরকম শর্ট বল মানে শর্ট সিলেকশন ওয়াজ নট রাইট ইন্ডিয়ার আজকে, সত্যি কথা বলতে গেলে ওইভাবে। আর সবাইকে বলছিলাম আমি নিব ক্যাচটা। একটা কথা বলতে হয় সারফরাজের কথা, মানে ক্যাপ্টেন লিড ফ্রম দ্য ফ্রন্ট, যেটা বোঝায় যে সত্যি কথা বলতে ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি আমি মনে করি যে সেমিফাইনাল খেলাতেও এবং আজকেও কিন্তু বোলিং, হ্যান্ডলিং, ফিল্ডিং, চেঞ্জিং মানে সবকিছু মিলে দারুণ অধিনায়কত্ব করেছে সত্যি কথা বলতে গেলে। আচ্ছা, এরপরও আসলে সবকিছুর মধ্যে একজন ব্যাটসম্যান ছিলেন যিনি হার্দিক পান্ডিয়া মূলত একাই লড়াই করেছেন এবং সেটিও শেষ পর্যন্ত রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে তাকে রান আউট হতে হয়েছে, কিন্তু তিনি একটি চমৎকার ইনিংস খেলেছেন। 43 বলে 76, 4টি চার, 6টি ছক্কা, যার মধ্যে 3টি ছক্কা ছিল একই ওভারে, শাদাব খানের ওভারে, এবং 3টি আসলে তিনি মেরেছিলেন একেবারে বোলারের মাথার উপর দিয়ে। হার্দিক পান্ডিয়াকে বলা হয় যে ভারতের ইয়াংস্টার যারা এখন খেলছে তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিভাধর হার্দিক পান্ডিয়া। অবশ্যই ট্রেমেন্ডাস, এখন যেমন বোলিং করে, যদিও বোলিং একটা ইম্যাচুর, বাট তারপরও দ্য পেস বা সবকিছু তার আছে, একটা প্রপার অলরাউন্ডার হিসেবে গড়ে ওঠার মতন আইডিয়াল একটা প্লেয়ার, যে মানে আর কয়েক বছর পর হয়তো বা ইন্ডিয়ার ওয়ানডে ক্রিকেট, স্পেশালি এই ফরম্যাট অফ ক্রিকেটের মধ্যে খুব ইম্পর্টেন্ট প্লেয়ার হবে হার্দিক পান্ডিয়া আমি মনে করি। আমরা একটু পাকিস্তানের বোলিং এ যেতে চাই, যে দুজন বোলার আজকে আসলে ভারতের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছেন, মোহাম্মদ আমির এবং হাসান আলী। আমরা প্রথমে আমিরের বোলিং দেখছি। 6 ওভারে 2টি মেডেন দিয়েছেন তিনি, 16 রান দিয়ে 3 উইকেট, তার ইকোনমি 2.66 এবং প্রথম 2টি ওভারে আসলে 2টি উইকেট ম্যাচটি বদলে দেয়। তারপর 9 রান দিলেও তারপর কিন্তু আবারও তিনি মানে তার ইকোনমি ছিল 2.66 এবং আমিরও এক্সেলেন্ট নিশ্চয়ই আজকে এক্সিলেন্ট। আমি বলবো যে এক কথায় পাকিস্তান মানে ওই প্রথম 2 উইকেট জোড়া মানে যখন স্ট্রাইক করলো বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনই ফর্মে প্লেয়ার যখন আউট করলো, তখনই ইন্ডিয়া ওয়াজ আন্ডার প্রেসার সত্যি কথা বলতে, এবং তারপর তো শেখর দেওয়ানকে আউট করলে মানে আমি বলে নেইল ইন দ্য কফি না। যতই আপনি যেটা কালে একটা কথা হচ্ছিল যে ইন্ডিয়া কিন্তু এই টুর্নামেন্টে তাদের মিডল অর্ডার কিন্তু এত এক্সপোজ হয়নি সত্যি কথা বলতে গেলে, আজকে এক্সপোজ হলো আন্ডার প্রেসারে, এবং সেটা হলো যে আন্ডার প্রেসারে এবং যে যতই বড় এরকম বোলিং এর এগেইনস্টে মিডল অর্ডার যতই বড় এক্সপিরিয়েন্স আপনি ইউবরাজ কিংবা আপনার 301 নম্বর ওয়ানডে যার কিংবা ধোনি যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাদের মধ্যে প্লেয়াররা কিন্তু দে উইল ফিল ইট ভেরি ডিফিকাল্ট। এবং ইন্ডিয়া ব্যাটিং যদি আপনি দেখেন আশ্বিন পর্যন্ত দেখেন ব্যাট, বাট তারপর আমি মনে করি যদি ইউ আর আন্ডার প্রেসার, সেটা যে প্রেসারে কিন্তু আপনি যখনই খেলবেন ইউ আন্ডার প্রেসার, যদি ওই প্রেসার না সাস্টেইন করতে পারেন ইটস ভেরি ডিফিকাল্ট টু কাম আউট এইখান থেকে। আমরা একটু পরের বোলার আসলে যিনি এই টুর্নামেন্টের গোল্ডেন বল জিতেছেন, একই সঙ্গে হাসান আলী আজকেও নিয়েছেন 3 উইকেট, 6 ওভার 3 বল 1 মেডেন, 19 রান 3 উইকেট, তার ইকোনমি ছিল 2.92। হাসানের আরেকটা আসলে পাকিস্তান সবসময় পেস বোলার জন্ম দেয়, সেই ধারাবাহিকতায় হাসান আলী আরেকজন। তিনি আসলে কতদূর কি করতে পারবেন ভবিষ্যতে সেটা পরের কথা, কিন্তু আপাতত তিনি এখন পাকিস্তানের সুপারস্টার। অসাধারণ বোলিং, শেষ 3 ওভার বিশেষ করে খুবই ক্লিনিক্যাল ছিল, তার বিপক্ষে আসলে কোনো জবাব ছিল না এই টুর্নামেন্টে কোনো ব্যাটসম্যানের, ইভেন ভারতেরও। অদ্ভুত বল, বিশেষ করে পুরান বলের রিভার্স সুইং এন্ড অল দিস প্রত্যেকটা টিমকে কিন্তু মানে টাফ করতেছে, এবং এটা ইয়াংস্টার এই লেভেলে এসে খেলে, যদিও হি লুকস ভেরি মানে পাকিস্তানের ক্রিকেট কিন্তু আসলে একটা মানে টাফ ক্রিকেট হয়, তো ওইসব ক্রিকেট খেলে অবশ্যই এখানে এসছে এবং পারফর্মার হাসান আলী ওখানেও ওদের পিসিএল যেটা হয় সেখানেও কিন্তু ইজ এ পারফর্মার সত্যি কথা বলতে গেলে। অ্যান্ড দিস বয় মানে সত্যি কথা হি সারপ্রাইজড এভরিবডি আসলে তার বোলিং দিয়ে অ্যান্ড এগ্রেশন, আই লাভ দ্য এগ্রেশন পাকিস্তান টিমের এই টিমটার, এবং স্পেশালি সাদাব খানের কথা বলতে হয় যে লেগ স্পিনার পাকিস্তান লেগ স্পিনার ফাস্ট বোলিং এর উপর অনেক সাদাবও আজকে 2 উইকেট নিয়েছে, বাট লেগ স্পিনার এবং ফাস্ট বোলার এই দুইটা জিনিস পাকিস্তানে মনে হয় অলিতে গলিতে পাওয়া যাবে আসলে সত্যি কথা বলতে গেলে। এবং আপনি বারবার বলছিলেন প্রেসারের কথা, সেই প্রেসার বোধহয় আসলে ভারতের উপরে নিশ্চয়ই বেশি ছিল, তারা ফেভারিট, তারা শিরোপা ধরে রাখতে হবে, দর্শকদের চাপ, সমর্থনের চাপ। অন্যদিকে পাকিস্তান কি সেই কারণেই বোধহয় অনেক নির্ভর হয়ে খেলতে পারছে, কারণ কেউ তাদেরকে কিন্তু মনে করেনি আন্ডারডগ, অ্যাকচুয়ালি আজকে ম্যাচটা কিন্তু অবশ্যই আন্ডারডগ ছিল, কেউ মানে আশাই করেনি যে পাকিস্তান আজকে হয়তো, বাট আমি যেটাই বলি ইন্ডিয়া পাকিস্তান অলওয়েজ মানে এটা মানে আপনি এর আগে 7টা ম্যাচ পাকিস্তান জিততে পারেনি, বাট এমন সময় জিতলো যেটা খুব মানে মাইনে রাখা সত্যি কথা বলতে, ইটস ভেরি ইম্পর্টেন্ট উইন মানে ওদের ক্রিকেটের জন্য সত্যি কথা বলতে, আমার একটা দেশে যেন ক্রিকেট হচ্ছে না। অ্যান্ড এক্স্যাক্টলি ইন্ডিয়ার আন্ডার প্রেসার তো থাকে, মিডিয়া প্রেসার আছে, ক্রাউড প্রেসার, আপনি যদি ম্যাক্সিমাম ইংল্যান্ডের গ্রাউন্ডগুলোতে দেখেন ইন্ডিয়া খেলার দিন আমার মনে হয় 60-70% মানুষই ইন্ডিয়ার হয়তো বা মানে ব্লু হয়ে যায় পুরো গ্যালারি, বাট হ্যাঁ আমার মনে হয় যে এটা ক্রিকেটের জন্য ভালো হয়েছে, আজকে পাকিস্তানের জয়টা হয়তো ক্রিকেটের জন্য ভালো, যে ইটস এ গুড সাইন ক্রিকেটে যে মানে সত্যি কথা বলতে, বাট হ্যাঁ মানে ইন্ডিয়া আন্ডার প্রেসার, পাকিস্তান মানে একদম প্রেসারলেস ক্রিকেট
খেলেছে এবং সবচেয়ে ভালো যেটা আমার লেগেছে আছে পাকিস্তানের প্রথম থেকে টসটা খালি ওরা হেরেছে, তারপর থেকে যেটা আমার মনে হচ্ছে মানে খুব ফিয়ারলেস ক্রিকেট খেলেছে সত্যি কথা বলতে, মানে যেটা মনে হচ্ছিল যে সম্ভবত ভারতের যেরকম খেলার কথা ছিল এই একটা বডি ল্যাঙ্গুয়েজটা প্রথম থেকেই ছিল। ওকে, আমরা ম্যাচ শেষে একটু দুই অধিনায়ক কি বলেছেন সেটি একটু শুনে নিচ্ছি। Congratulate the Pakistan team and their fans first. I think they really had an amazing tournament. The way they turned things around for themselves speaks volumes of the kind of talent they have in their side. And they proved again today they can upset anyone on their day. And after the India match, one thing I said to my boys: tournament not finishing yet. If we play good cricket, positive cricket, definitely be on the tournament. And credit goes to my team management and credit goes to my boys. They learned very well and now we win the finals. বেস্ট অফ আমাদের বিশেষ আয়োজন চ্যাম্পিয়ন্স কার্নিভাল উইথ সাই পাওয়াটেক। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরো একবার। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান, কিন্তু এটা কি শুধুই একটা জয় পাকিস্তানের জন্য, নাকি বিশ্ব ক্রিকেটে নিজেদের আবারও নতুন ভাবে প্রমাণ করতে চলেছে যে দেশে নিষিদ্ধ ক্রিকেট সেই দেশটি? আমরা এই একটি রিপোর্ট আছে, একটু দেখে নেব। ভাবা যায় ৮ বছর ধরে যাদের দেশে নির্বাসিত ক্রিকেট, সেই পাকিস্তানেই যাচ্ছে এই ট্রফি, যেন কল্পনাকেও হার মানায়। সেরা ৮-এর লড়াইয়ে সবার শেষে থেকে যাদের শুরু, অভিজ্ঞদের বিদায়, অগোছালো দল, নিম্নমুখী পারফরম্যান্স, সেই পাকিস্তানি শিরোপা জিতল ভারতের বিপক্ষে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানের জয়ে। ওয়াসিম আকরাম, আমির সোহেল, সাকলাইন মুস্তাক কিংবা আফ্রিদিরা যা করে দেখাতে পারেননি তাই করেছে সরফরাজের পাকিস্তান। প্রথমবারের মতো ঘরে তুলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ফলে 25 বছর পর আইসিসির কোনো ওয়ানডে ইভেন্টের শিরোপা পেল পাকিস্তান, যা ইমরান খানের নেতৃত্বে 92-এর বিশ্বকাপ জয়ের পর পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন হয়ে থাকবে। All it is for the Pakistan, for the nation, because they've been waiting for this from a very long time. I think this is something which we were missing, and this bring us united. অথচ টুর্নামেন্ট চলাকালেও নানা সমালোচনায় পড়তে হয়েছিল পাকিস্তানের এই তরুণ দলের। গ্রুপ পর্বে ভারতের কাছে হারে প্রশ্ন ওঠে একাদশ নিয়ে, সমালোচনা হয়েছে সরফরাজের অধিনায়কত্বেও। ফাইনালে ওঠা পাকিস্তানকে নিয়ে তো প্রশ্ন তুলেছিলেন স্বয়ং আমির সোহেল নিজেই। আর সব বিদ্রুপের এখন একটাই উত্তর সরফরাজদের: পাকিস্তান চ্যাম্পিয়ন। ৮ বছর ধরে যে দেশে ক্রিকেটটা এক প্রকার নির্বাসিত, যাদের নিয়ে স্বপ্ন দেখতেও ভুলে বসেছিল মানুষ, সেই পাকিস্তানি ক্রিকেটে আজ জাগরণী বার্তা। পিছপা হাঁটা ক্রিকেটে পাকিস্তানের এমন ইউটার্ন সত্যি ক্রিকেট বিশ্বায়নে বড় ভূমিকা রাখবে। ইহতিশাম সবুজ, যমুনা স্পোর্টস। ক্রিকেটের বিশ্বায়নে ভূমিকা রাখবে নিশ্চয়ই, এবং পাকিস্তানের জন্য আসলেই অনেক বড় একটা জয়। এবং এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দেবেন সহকর্মী তাহমিদ অমিত। অমিত, একটু আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে এটি নিয়ে বোধহয় একটু দেখছিলাম যে আপনি পাকিস্তানের বিভিন্ন খবরগুলো দেখছিলেন, লক্ষ্য করছিলেন। একই সঙ্গে পাকিস্তানে অনেকদিন ধরে ক্রিকেট নিষিদ্ধ, সেখানে পাকিস্তানের নিজেদের দেশ থেকেই দলটিকে অনেক সমালোচনা হয়েছে, তারপর পাকিস্তানের এই শিরোপা জয় আসলে ঠিক কি মিন করে এটি পাকিস্তানের জন্য, একই সঙ্গে ক্রিকেটের জন্য? ক্রিকেটের জন্য তো সব থেকে বড় বিজ্ঞাপন হয়ে থাকবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। একে যদি বলি বাণিজ্যিক কারণে, একই সঙ্গে বলি যত দর্শক ছিল, একই সঙ্গে বলি যে জানেন যে সেরা 8টি দল এখানে খেলে এবং যে দলটি 8 নম্বরে থেকে এই টুর্নামেন্টে শুরু করেছিল তারা চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা, সেটি আসলে প্রমাণ করেছে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। আর পাকিস্তানের জন্য যদি বলি যে ফয়সাল, যে 4টি দেশ আসলে 3 ধরনের ট্রফি জয় করেছে, অর্থাৎ ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, তার মধ্যে পাকিস্তান একটি, এবং 3টি কিন্তু এই উপমহাদেশের টিম, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত আর একটা ওয়েস্ট ইন্ডিজ। এবং এখানেও বোঝা যায় যে পৃথিবীর যে প্রান্তে যে ফরম্যাটে ক্রিকেটটা হোক না কেন, সেখানে আসলে উপমহাদেশের দলগুলো এগিয়ে আসছে। এবং সুজন ভাই নিশ্চয়ই বলবেন যে যেভাবে আফগানিস্তানও এগিয়ে আসছে, অদূর ভবিষ্যতে নিশ্চয়ই আমরা সেই জায়গায়ও তাদেরকে দেখতে পারবো। এবং একই সাথে যদি বলি যে এর সাথে একটু ভূমিকা তো রয়েছে, পাকিস্তানি ক্রিকেটটা কিন্তু তাদের দেশে খেলা খুব কম হলো, আন্তর্জাতিক ক্রিকেটের মাঝে হয়নি, কিন্তু তারা কাউন্টি ক্রিকেটে অনেক বেশি খেলেন, ইংলিশ কন্ডিশনের সাথে তো অনেক বেশি তারা মানে ওই আবহাওয়াটা খুব ভালো চেনেন, তার ফলাফলটা আসলে এখানে মিলেছে আমার যেটা মনে হয়। আচ্ছা অমিত, আমাদের সঙ্গে সুজন ভাই আছেন। সুজন ভাই, আপনিও বলছিলেন যে এই জয়টি আসলে অনেকটা এক ধরনের লেভেলার ক্রিকেটে, যে ভারত শুধু একদিক থেকে যদি চ্যাম্পিয়ন হয়ে যেত, 4র্থ ফাইনাল খেলছে তারা আইসিসি টুর্নামেন্টে, এরকম একটা টুর্নামেন্টে, সেখানে পাকিস্তানের শিরোপা যেটা আছে মানে একদম স্রোতের বিপরীতে, এটি নিশ্চয়ই ক্রিকেটের জন্য এই সব দিক দিয়ে এক
একটা শুভ দিক বলা যায়। একটাই যে আজকে পাকিস্তান জিতে বাংলাদেশের রেটিং একটু উপরে চলে গেল, এটা একদিক থেকে আমাদের জন্য বাট ডেফিনেটলি আমি মনে করি যে পাকিস্তানি টুর্নামেন্টে যেভাবে ইউটার্ন নিল, যে হারার পর যেটা আমি বলছিলাম যে দারুণ ক্রিকেট খেলেছে, আমার কথা এটা পাকিস্তানের পারে। এবং মানে এইরকম একটা ইয়াং টিম, মানে একদম আপনি দেখেন রান করা কতগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেট লেভেলে কতগুলো প্লেয়ার আমরা চিনি এদেরকে, ফকর জামান কিংবা হাসান আলী কিংবা সাদাব খান, এত নতুন প্লেয়ার এখানে পাকিস্তানের। মানে আপনি ওইভাবে যদি এক্সপোজার দেখেন যে আপনি শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজ সিনিয়র প্লেয়ার, কিংবা বোলারদের মধ্যে জুনায়েদ খান কিংবা মোহাম্মদ আমির, বাট তারপর কিন্তু আপনি পাকিস্তান টিমটাকে দেখেন ইমাদ ওয়াসিম কত খেলেছে, মানে এরা তো এত ক্রিকেট খেলেনি যেটা ইন্ডিয়ার যে এক্সপিরিয়েন্স বা এরকম। তো মানে অবশ্যই মানে ক্রিকেট বিজ্ঞাপনের দিক থেকে আজকের এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল, এই জন্য যে মানে ইন্ডিয়াকে হারানোটা মানে বিশ্ব ক্রিকেট ওইভাবে যে একটা জায়ান্ট টিম ইন্ডিয়া, ডেফিনেটলি ইন্ডিয়া ব্যাটিং বোলিং সবাই এই টুর্নামেন্টের ফেভারিট সবাই বলছিল, এবং সত্যি কথা তারা সেরকমই ক্রিকেট খেলে। আজকে হয়তো বা তাদের এই আন্ডার প্রেসার, যেটা আমি বলছিলাম প্রেসার থেকে তারা প্রেসার থেকে উঠতে পারেনি, এবং এটা ক্রেডিট দিতে হবে পাকিস্তানকে। জি অমিত, আপনি শুনতে পেয়েছেন নিশ্চয়ই আমাকে, আপনার কাছে যেটি জানতে চাইছিলাম আবার। আসলে যেমনটি বলছেন যে এটা অনেক বড় শিক্ষা, এবং সবসময় বলা হয়ে থাকে যে ক্রিকেট হচ্ছে মেন্টাল গেম। আপনি যদি মানসিকভাবে শক্ত হয়ে থাকেন তাহলে আপনি সেই ম্যাচটাকে জয় বা লক্ষ্যটাকে আপনি অ্যাচিভ করতে পারবেন। যেটা আজকে এই ম্যাচের আগে গতকাল আপনাদেরকে বলছিলাম যে কে ফেভারিট সেটা বড় কথা নয়, ভারত নিরঙ্কুশ ফেভারিট, এটা বলা কঠিন। দিনের শুরুতে তারা কিভাবে প্রেশারটাকে কোপ আপ করছে সেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আজকে দিনের শুরু থেকেই প্রভাব বিস্তার করে যেটা পাকিস্তানে খেলেছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এটা আসলে অন্য দলগুলোর জন্য গুরুত্ব, যতই আপনার সমালোচনা হোক, যতই আমির সোহেলরা কথা বলুক, যতই ভারতের সাথে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু তদন্ত করতে চেয়েছিল এই দলের বিপক্ষে। সরফরাজ তখন বলেছিলেন আমি যদি ফাইনাল খেলি তখন তোমরা কি বলবে, সেই সরফরাজ কিন্তু দেখিয়ে দিয়েছে। অর্থাৎ আপনি যদি মেন্টালি শক্ত থাকেন, আপনি যতই প্রতিবন্ধকতা থাকুক দেশের ক্রিকেটের ভিতরে, আপনি এগিয়ে যেতে পারেন, এবং এটা সম্ভব। সেটা পাকিস্তান আসলে এই বিশ্ব ক্রিকেটকে নতুন ভাবে দেখিয়েছে। ওকে সুজন ভাই, একই ইস্যুতে আসলে আপনার কাছে আসতে চাই। আপনি বাংলাদেশ দলের সঙ্গে আছেন অনেকদিন হলো, এবারও ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝখানে। এটা একটা নিশ্চয়ই আমাদের জন্য বড় মঞ্চ ছিল, নিঃসন্দেহে বড় অর্জন, সামনে এগিয়ে যাবার প্রেরণা। তারপরে পাকিস্তানের যেভাবে খেলো, এটা একটা উদাহরণ বোধহয় সব ক্রিকেটীয় নেশনের জন্যই। অবশ্যই মানে আমি মনে করি যে যদি পাকিস্তান পারে আমরা না কেন, প্রশ্ন আসলে এটাই। পাকিস্তান যদি এরকম একটা মানে যেটা দেশের ক্রিকেট হচ্ছে না, 8 বছর ওদের দেশের ক্রিকেটই হয় না, গিয়ে খেলতে হয় হয়তো বা দুবাই কিংবা আমিরাতে গিয়ে খেলতে হয়। তো পাকিস্তান পারলে ওদের যদি একটা ট্যালেন্ট, যদিও ওদের ট্যালেন্ট আজকে থেকে না অনেক দূর পাচ্ছে, আমাদেরও ট্যালেন্ট আছে, আমাদেরও ট্যালেন্ট বের হচ্ছে। তবে এটা সত্যি কথা যে আপনার একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকে। পাকিস্তানের ক্রিকেট আজকের ক্রিকেট না, অনেক বছর। আমাদের ক্রিকেট তো সেই 71, আমরা হয়তো বা একটুতেই ভেঙে পড়ি একটা পারফরমেন্সে, বাট ডেফিনেটলি এই টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্স যদি আমরা ওইভাবে দেখি যে যেভাবে আমরা নিউজিল্যান্ডকে হারালাম, এটাও কিন্তু একটা মানে বড় দাবি আমাদের ছেলেরা যে যেভাবে এই প্রেশার থেকে আন্ডার প্রেশার মেন্টালি যে আমাদের ছেলেরা এখন স্ট্রং। আমরা যেরকম 33 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পর 267 চেস করে জিততে পারি এবং 2টা সেঞ্চুরি সহ জিততে পারি, রেকর্ড করে জিততে পারি, সেটা কিন্তু বাংলাদেশ প্রমাণ করেছে। হয়তো বা গিভেন ডেতে এখনো আমাদের শিখার অনেক বাকি আছে ডেফিনেটলি, যেটা আমরা আলাপ করছিলাম যে কন্ডিশন আমরা খেলি না। কারণ আপনি দেখেন যে পরিমাণ ইন্ডিয়ান, পাকিস্তান, শ্রীলঙ্কান প্লেয়াররা কাউন্টার উইকেট খেলে, সেই পরিমাণ প্লেয়াররা কিন্তু বাংলাদেশের প্লেয়াররা খেলছে না। আমরা একটু যেতে চাই এই মুহূর্তে আবারও লন্ডনে, আমাদের সঙ্গে রানা হাসান মোহাম্মদ রাকিব আছেন। রাকিব, অসাধারণ একটা ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হলেন আপনারা। একটু জানতে চাই যে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনটা আসলে কেমন হলো, সেখানে কি নিয়ে কথাবার্তা হলো, আপনারা কেমন উপভোগ করলেন সেটি? আসলে তিতুমির, পাকিস্তানের সমর্থকরা কিন্তু আসলে খুব বেশি প্রত্যাশা নিয়ে আজকে ওভালে আসেননি, কারণ তারাও ধরে নিয়েছিল এই টুর্নামেন্ট এবং এই ফাইনালের ফেভারিট হচ্ছে ভারত। সব বিভাগেই তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং সব বিভাগেই তারা হয়তো এই ম্যাচের ফেভারিট ছিলেন। কিন্তু বিরাট কোহলি সংবাদ সম্মেলনে যেটা শুরুতেই বলেছেন যে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই যখন পাকিস্তান দল সফল ছিল, এই জায়গাটাই হচ্ছে ভারতীয় দল পুরোপুরি ব্যর্থ হয়েছেন, যে কারণে আসলে ম্যাচের ফল পাকিস্তানের দিকে গেছে। রানা ভাই পুরো সংবাদ সম্মেলনে সরফরাজ আহমেদ এবং বিরাট কোহলি সংবাদ সম্মেলন কভার করেছেন। সরফরাজ আসলে কি বলেছেন? রানা সরফরাজের বক্তব্যটা খুব ভালো হয়েছিল, এই কারণে আমি বলবো, উনি বলছিলেন শুরুতেই যে আমরা এসেছি 8 নাম্বার হয়ে, যাচ্ছি চ্যাম্পিয়ন হয়ে, এটা আমার টিমের জন্য, আমার দেশের জন্য খুব ভালো একটা সংবাদ, এবং আমি যাই এটা আমাদের বুস্ট আপ করবে। একই সঙ্গে সে শুরু করলো একটা স্টেটমেন্ট দিয়ে যে এখন তোমরা আমার দেশে আসো, আমরা ভালো ক্রিকেট খেলি, আমাদের দেশে আসো, আমাদের সাথে খেলো, আমরা আরো ভালো খেলবো, আমরা সবার হেল্প চাই। এটা গেল। আরেকটা যে জিনিসটা ছিল, সরফরাজ কিন্তু এটা সেকেন্ড টাইম ভারতের এগেনস্টে সাকসেস হলো। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে সরফরাজ কিন্তু পাকিস্তান টিমের ক্যাপ্টেন ছিল, সেই দিক থেকে কিন্তু সে সেকেন্ড টাইম সে ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদটা পেয়েছে। এটা একটা বড় জিনিস।
জিনিস ছিল। আরেকটা মজার কথা আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হলো যে সে বারবারই বলতে চাচ্ছিল যে তাকে যখন বলা হলো যে আপনি টসে হারার পরে কি মনে হয়েছে, সে একদম সরাসরি স্বীকার করে নিল আমি মনে করেছিলাম বাজাক ভালোই হলো, হারলে বলা যাবে টসে হারছি ম্যাচ হেরে গেছি, কিন্তু আমরা যে ম্যাচ জিতবো এটা আসলে ওরা নিজেরাও কোনো সময় চিন্তা করে নাই। এমনি বিরাট কোহলির মানে সংবাদ সম্মেলনের উল্লেখযোগ্য দিক কি ছিল? আমরা একটা স্ট্যাটে দেখছিলাম যে এই ধরনের ফাইনাল ম্যাচে বিরাটের এভারেজ হচ্ছে 22 সামথিং। ও কি মনে করেছে যে বিগ ম্যাচের হিরো সে না, বা প্রেসারের কারণে দল হেরেছে? না, বিরাটকে এই কোশ্চেনটাও করা হলো যে এটা কেন যে তুমি ফ্লপ করলে পুরো টিমটাই ফ্লপ করতেছে, এটা কি তুমি ভেবেছো কোনো সময়? সে পুরোপুরি অস্বীকার করলো ব্যাপারটা, বললো যে না এটা আসলে কোনো ব্যাপার না। যেটা আমি একটু আগে সুজন ভাই বলছিলেন অনুষ্ঠানে যে আসলে ইন্ডিয়ান মিডল ওয়ার্ডারটাকে কিন্তু আমরা এর আগে চেক করতে দেখি নাই। টপ ওয়ার্ডারটা যখন ওই 3টা উইকেট পড়ে গেল 33 রানে, দেন দ্য টিম ইজ হোপফুলি। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রানা হাসান এবং আহমেদ রাকিব ইংল্যান্ড থেকে, এবং বার্তাকক্ষ থেকে তাহমিদ আহমেদ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অতিথি খালেদ মাহমুদ সুজন। সুজন ভাই, যেটি আসলে আমরা শুনছিলাম প্রেস কনফারেন্সের কথা, এই সংবাদ সম্মেলনগুলো সাধারণত অনেক বেশি মজার হয় শেষ দিকে এসে, এবং পাকিস্তানের জন্য অনেক বেশি স্বস্তির ছিল। এখন আসলে ঠিক পাকিস্তান কি মনে করেন যে এটা একটা তারা আবেদন জানাতে পারে এখন তাদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের? এটা তো আসলে কূটনৈতিক অনেক বিষয় থাকবে আসলে, সত্যি কথা বলতে। কারণ আমরা তো চাই পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলতে, কে না চায়, সবাই চাই। পাকিস্তানের একটা দেশ, সুন্দর দেশ, ক্রিকেটও অনেক মানে আজকের ক্রিকেট মানে অনেক মানে ক্রাউড হয়, মানুষ আসে খেলা দেখতে। কারণ আমার মনে আছে আমরা যখন পাকিস্তানে খেলতাম, উইকেটগুলো ভালো থাকে, সব মাঠগুলো দারুণ, স্টেডিয়াম, দারুণ অভিজ্ঞতা ছিল। কিন্তু আসলে এমন একটা সিচুয়েশনে দেশটার মানে অভ্যন্তরীণ যে সিচুয়েশনগুলো, যে আজকে এখানে মারা যাচ্ছে, কোনো বোম ফাটছে, আসলে মানে ক্রিকেটাররা কি, আমরা তো যাই একটা ওটা স্থিতিশীল না হলে আসলে কেউ কি সরকার পাঠাতে চাবে দেশকে, কোন দেশকে? কথা বলবো কারা সেরা ব্যাটসম্যান এবং সেরা বোলিং এ আমরা শুরুতে দেখাতে চাই টপ 5 ব্যাটসম্যান এই টুর্নামেন্টের, যেখানে আসলে বাংলাদেশের তামিম ইকবাল ছিলেন টুর্নামেন্টের শুরু থেকে উপরের দিকে। এই মুহূর্তে সেখানে আজকে টুর্নামেন্ট শেষে শিখর ধাওয়ান আসলে সবার উপরে, যিনি এইবারই চালু হওয়া টুর্নামেন্টে গোল্ডেন ব্যাট জিতেছেন। 338 রান করেছেন তিনি, 125 হচ্ছে তার সেরা, এবং তার গড় 67, 76 গড়ে। রোহিত শর্মা 304 রান নিয়ে তারপরে, এবং তামিম ইকবাল 293 রান করে 3 নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করলেন। জো রুট ছিলেন আরেকজন, 258 রান করে ইংল্যান্ডের এই ব্যাটসম্যান, 133 হচ্ছে তার সেরা, 86 গড়ে। এবং বিরাট কোহলি আজকের ম্যাচটি নিশ্চয়ই তিনি ভুলে যেতে চাইবেন, তারপরও টুর্নামেন্টের 5 নম্বরে তিনি। বাংলাদেশের এটিও একটা আসলে অর্জনের তালিকা। বাংলাদেশ সাম্প্রতিক সময় যে কোনো টুর্নামেন্ট খেললেই শুধু দলীয় অর্জনে, ব্যক্তিগত অর্জনে কিন্তু যোগ হয় টাইগারদের। অবশ্যই দারুণ ফরম্যাট ছিল তামিম এই টুর্নামেন্ট, এক্সেপ্ট নিউজিল্যান্ডের ম্যাচটা যদি রান করতে হতো বা গোল্ডেন ব্যাটার তামিমই হতো, খুব বেশি পার্থক্য না, 38 আর 7, 45 রানের। আমার মনে হয় যে তামিম ওয়াজ ইন এক্সেলেন্ট ফর্ম। মানে এটা শুধু ইংল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফি না, বেশ শুধু তামিম ওয়ার্ল্ড কাপের পর থেকে যেভাবে ব্যাটিং করছে, আমি মনে করি বাংলাদেশের এখন মানে ব্যাটিং স্তম্ভ বলতে গেলে তামিম ইকবাল। সত্যি কথা, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, ব্যাটিং করছে, এবং দেভার ডোমিনেট করে এখন, ব্যাটিং করে এবং সেন্সিবল ব্যাটিং করে। একসময় তো তামিম খালি আমরা জানতাম তামিম মারবে অনেক, মানে অ্যাটিটিউড এবং যেই দায়িত্ব নিয়ে ব্যাটিং রেসপন্সিবিলিটি, এখন যেহেতু বয়স হয়েছে, সিনিয়র হয়েছে, ওয়ান অফ দ্য সিনিয়র প্লেয়ার, সুতরাং ডেফিনেটলি। এবং এটা আমাদের অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য দারুণ একটা। আমরা একটু বোলিং এ নজর দেব। সেরা 5 বোলার কারা এই টুর্নামেন্টের, সেখানে অবশ্য বাংলাদেশের কেউ নেই, তবে পাকিস্তানের আধিপত্য। হাসান আলী এবং জুনায়েদ খান দুজন পাকিস্তানি আছেন এখানে। সবার উপরে হাসান আলী, গোল্ডেন বল পেয়েছেন তিনি, 5 ইনিংসে 13 উইকেট। জশ হ্যাজেলউড 9 উইকেট নিয়ে মাত্র 3টি ম্যাচে বল করেছেন, এবং সেখানেই তার 9 উইকেট নিয়ে 2 নম্বরে। এরপরে আছেন জুনায়েদ খান 8 উইকেট, এবং লায়ন প্লাঙ্কিটর 8টি উইকেট। আদিল রশিদ 7 উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন। একজন মাত্র স্পিনারকে আমরা দেখলাম, আদিল রশিদ। ইংলিশ কন্ডিশনে আসলে, যদিও আইসিসি টুর্নামেন্ট, আসলে কন্ডিশন বরাবরই পেসারদের সহায়ক ইংলিশ কন্ডিশন, কিন্তু আইসিসি টুর্নামেন্ট আসলে অনেক বেশি স্পোর্টিং ট্র্যাক হয়ে যায়। অবশ্যই, কিন্তু যেটা হয় যে এরকম স্পোর্টিং ট্র্যাক হলেও ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে কন্ডিশনটা। হঠাৎ করে যখন আপনি যদি দেখেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়া খেলা শুরুর আগেই বৃষ্টি হলো এবং কন্ডিশন একটু মেঘলা ছিল, ওটাতে কিন্তু বোলার একটা সাপোর্ট পাবেই, যে আপনি যেরকম মানে উইকেট যত ফ্ল্যাটই হোক যাই হোক, কারণ একটু সাইড বেস মুভমেন্ট করে তখন একটু বল। তো এটাই ইংল্যান্ডের প্রবলেম। মানে আমি মনে করি যে এটাই প্রবলেম হয় যে ফাস্ট বোলার একটু সাপোর্ট পায়, বাট ইটস আ ফ্ল্যাট ডেক। আইসির প্রত্যেকটা উইকেটই দারুণ ছিল। আমার মনে হয় খালি কার্ডিফের সেকেন্ড সেমিফাইনাল যেটা পাকিস্তান খেললো, ওইটার উইকেটটা
এটা নিয়ে একটু ইয়ে ছিল যে বাট নেভারথেলেস পাকিস্তানের পারফরম্যান্স কোনোভাবে খাটো করে দেখা যাবে না। এবং একই সঙ্গে শুনলাম আমরা একেবারে শেষ প্রান্তে ছোট্ট করে যদি জানতে চাই পুরো টুর্নামেন্টটা কেমন। আমি এইটুকু বলবো হয়তো বৃষ্টিটা একটু ভুগিয়েছে টুর্নামেন্টটাকে, এইখানে আমার যেটা মনে হয় যে এত বড় টুর্নামেন্টে রিজার্ভে থাকাটা ইম্পর্টেন্ট, যদিও প্রাকৃতিক কারণে হয়তো বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা ড্র হওয়াতে আমরা তো সেমিফাইনাল খেলেছি, বাট তারপরে নেভারথেলেস এইসব আমার মনে হয় যে বড় টিমকে ডিপ্রাইভ করে অনেক সময়, যেটা হয় বৃষ্টিতে এটা হয়। বাট আদার দ্যান দ্যাট ইটস আ ফ্যাবুলাস টুর্নামেন্ট। সবচেয়ে বড় কথা যে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে, একটা আনপ্রেডিক্টেবল টুর্নামেন্ট, অবশ্যই এটা দারুণ। অসংখ্য ধন্যবাদ খালেদ মাহমুদ সুজন।